ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে শুক্রবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভে নামে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সেই সাথে ইসরায়েল ও তার সহযোগী দেশগুলোর পণ্য বর্জনেরও আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তাল হয় পল্টন এলাকা। বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বের কিছু মোড়ল রাষ্ট্রের মদদে গাজায় একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় দখলদার ইসরায়েল ও তাদের মদতদাতা দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানান তারা। সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে সারকার হয়ে যাবে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক ভূখণ্ড আমরা দেখতে চাই না। আমরা মুসলিম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি। তারা বলেন, কেবল গণহত্যাই নয়, ফিলিস্তিন ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে বাসিন্দাদের পরিকল্পিতভাবে উদ্বাস্তু করা হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানোর দাবিও জানান বিক্ষোভকারীরা। জাতিসংঘ, OIC সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি যুদ্ধাহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আহ্বান জানাই। শনিবার ফিলিস্তিনের পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘে চাপ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানালেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সেই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বিষয়টি নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে দলটির বিক্ষোভ সমাবেশ থেকে কথা বলেন তিনি। সমাবেশে বক্তারা গাজা এবং রাফায় হামলা ও গণহত্যাকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেন। সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা, তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত। আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন। ইসরায়েলি পণ্য বিক্রি ও বর্জনের ডাক দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ হয়েছে। এই গণহত্যা বন্ধে জাতিসংঘের নীরবতার নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নওগাঁয় শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম মুয়াজ্জেম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। ইসরায়েলি পণ্য বিক্রি ও বর্জনের ডাক দিয়ে ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকালে জেলা শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ করেছে ২১শে পরিষদ। এ সময় গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের নীরবতার কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান তারা। এদিকে জামালপুরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। জেলার সদর উপজেলার শরীফপুর বাজারে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। একই দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। জেলায় ইমাম পরিষদের ডাকে জুমার নামাজের পর ঝাউতলায় জড়ো হয়ে তীব্র ক্ষোভ জানান তারা।
ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করেছেন নীলফামারীর শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাসান আহমেদ, ৭১। মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা নামে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালের এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নাম বদল নয়, পূর্ণ নামেই ফেরা হচ্ছে। এই নাম বদলের সরকারের চাপ ছিল না বলেও মন্তব্য করেন চারুকলা অনুষদের ডিন। আর নিরাপত্তায় ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসানই যখন প্রতিপাদ্য, তখন শোভাযাত্রায় নিশ্চিতভাবে রাখা হচ্ছে ফ্যাসিবাদের মোটিভ। সাথে থাকবে মুগ্ধের পানির বোতল, পালকি, শান্তির পায়রা এবং ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে তরমুজের মোটিভ। প্রথমে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, ২ নম্বর কাঠের বাঘ, ৩ ইলিশ মাছ। শেষ সময় চারুকলা চলছে ব্যস্ততা। শোভাযাত্রার নাম মঙ্গল থাকা এবং না থাকা নিয়ে ছিল গুঞ্জন, ছিল আলোচনা। অবশেষে শুক্রবার সংবাদ সম্মেলনে প্রকাশ করা হলো, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামেই হচ্ছে শোভাযাত্রাটি। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। কোনো চাপে শোভাযাত্রার নাম বদল হচ্ছে না বলে জানান চারুকলা অনুষদের ডিন। এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এদিকে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলেও শোভাযাত্রার সামনে থাকছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা র্যালিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, পুলিশের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে, তারা বাংলা মোটর ওই দিক দিয়ে যারা আসবেন, বাংলা মোটর দিয়ে টিএসসি হয়ে উপাচার্য, আমাদের ধারণা আমাদের র্যালির টেইলটা উপাচার্য মহোদয়ের বাংলোর গেট পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকেই তারা টেইলে অংশগ্রহণ করবেন। এবারে শোভাযাত্রায় ২৮ জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেবে। শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়। এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই। শারমিন নীরা, ৭১, ঢাকা। সহযোগিতা ধরিত্রী বাঁচাতে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দাবি জানিয়েছে তরুণ জলবায়ু যোদ্ধারা। বলেছেন, প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের নিয়ম মানছে না খোদ উন্নত দেশগুলো। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীব্যাপী বেড়েছে নানা দুর্যোগ। উন্নত দেশের খামখেয়ালিতে বাংলাদেশেও বাড়ছে প্রাকৃতিক বিপদ। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে আয়োজিত এই প্রতিবাদের মতো সারা বিশ্বে জলবায়ু রক্ষার দাবিতে চলছে বিক্ষোভ। ক্ষুব্ধ তরুণদের দাবি, ধরিত্রী রক্ষায় প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত, কিন্তু বাস্তবিক অর্থে এই চুক্তি কেউই মানছে না। যুক্তরাষ্ট্র, চীন, ভারতের মতো উন্নত দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী। বিশ্বমরলদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হলে বাংলাদেশের বিভিন্ন সংগঠন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করছে। ৩১টি সংগঠনের সদস্যরা জলবায়ুর জন্য ন্যায় বিচারের নিশ্চিত করতে শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জলবায়ু কর্মীরা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বিশ্বব্যাপী প্রতিদিন একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। ক্ষতির মুখে পড়েছে উন্নয়নশীল দেশগুলো, কিন্তু সেই ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলো অর্থ ছাড় করছে না। মানুষের অসচেতনতা, মানুষ প্রতিনিয়ত গাছ কেটে ফেলছে, পাহাড় কেটে ঘর বাড়ি বানাচ্ছে, তারপর হচ্ছে নদীতে ময়লা আবর্জনা ফেলছে, শিল্পায়ন তৈরি করছে, এগুলো হচ্ছে মেইন সমস্যা। আমরা যদি বলি 3 মাত্রায় পানির উচ্চতা বর্তমানে যদি 4 মাত্রা বেড়ে যায়, তাহলে আমরা ডুবে যাব। জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে হবে এবং হচ্ছে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে বিনিয়োগ বেশি করতে হবে। ক্ষতিপূরণগুলো যেন বাস্তবায়ন হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডোন্ট সেল আওয়ার ফিউচার। তারা আরো বলেন, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ, ক্লাইমেট ভালনারেবল ইন্ডেক্সকে আমরা সব 10টা ভালনারেবল কান্ট্রির মধ্যে একটা টাইমে উপকূলে সমস্যা হতো, এখন সারা বাংলাদেশ ব্যাপী জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব এটা দেখা যাচ্ছে। আমরা আজকে বেঁচে আছি, কালকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কিনা আমরা সেই নিশ্চয়তা দিতে পারছি।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনেও জলবায়ুর জন্য ন্যায় বিচার নিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছে তরুণদের আরও কয়েকটি সংগঠন। মেহেদী হাসান, ৭১, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটি চাপা অবস্থায় 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। এরই মধ্যে সন্দেহজনক মনে হওয়ায় লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাবিব আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি পুকুরের পাড়ে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় নিহতরা হলেন স্বপ্না খাতুন, লামিয়া খাতুন ও 4 বছরের শিশু হাবিব। স্বপ্না লামিয়া সম্পর্কে 2 বোন। লামিয়া গার্মেন্টসে কাজ করতেন। বড় বোন স্বপ্না ছিলেন মানসিক ভারসাম্যহীন। তারা থাকতেন একটি ভাড়া বাসায়। আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখে পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশাভানি করে, ওরে ইয়ার দিছিলাম, ওই র্যাবের অফিসে দিছিলাম। অনেকদিন থাকি আইসি, এখন কইছে ওরা জায়গা দিব না, ওর লগে সংসারও করবো না, ওর স্ত্রী বলছে আর কি। মেয়েরা গার্মেন্টসে সার্কি করে খাওয়ায়, হয়তো নিশার টাকা নয় মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খান। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। এই জামাই অত্যাচার করতো, বেশি গণগণ অত্যাচার করতো, এই জন্য জামাই অত্যাচার করতো দেখে জামার মায় জামার ঈদের আগে জেলও দিছিল। নিহত 2 বোনের বড় খালা শিরিন বেগম জানান গত 4 দিন ধরে তারা নিখোঁজ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। তিনি আরো জানান আটক লামিয়ার স্বামী মাদকাসক্ত ছিল। যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে, তো এটা আমি কনফার্ম করতে পারছি না, কিন্তু আমরা আশেপাশের থেকে শুনেছি যে সে মাদক ব্যবসা করত। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কাজ করছে। ফারদিন নীরব, ৭১। গভীর সমুদ্রে বরগুনা উপকূলের জেলেদের 10টি মাছ ধরার ট্রলারে গণডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটলেও সমুদ্র থেকে তাদের ফিরে আসতে সময় লাগে টানা 24 ঘন্টা। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ অর্ধশত জেলে আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা, ভোলা এবং মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভোলায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ইমরান টিটুর প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি ও গোলাগুলির ঘটনা জানার পরপরই জেলেদের অপেক্ষায় বরগুনার পাথরঘাটা লঞ্চ ঘাটে দাঁড়িয়েছিলেন তাদের স্বজনরা। এরপর একে একে আহত জেলেদের উদ্ধার করে ঘাটে আনা হয়। আহত জেলেরা জানান বুধবার গভীর রাতে পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বড় বাইজদা এলাকায় মাছ শিকার করছিলেন তারা। এ সময় সশস্ত্র জলদস্যুরা 3টি ট্রলার নিয়ে FB জুনায়েদ ট্রলারের জেলেদের ঘিরে ফেলে। জেলেরা বাধা দিলে গুলি ছোড়ে দস্যুরা। তারপর পাইপ, রড, এবার হইলে যে রেঞ্জ যে নাট খোলে, এই রেঞ্জ এই দিয়ে পিড়েছে, আর হইলে যাইয়া মাছ উঠেছে। আর হইলে আমি মরিচের গুঁড়ো মারছি, তখন হইলে যাইয়া আমার সেনাই দিয়ে বুত হয়, আর কয় যে ওর মরিচের গুঁড়ো মারছে, আরে উঠো আরে কুচইয়া গাঙ্গে হারাই দিন। জেলেরা আরো জানান পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন FB তারেক, FB তুফান, নূর মোহাম্মদের FB রাজু ও সেলিম চৌধুরীর FB মা সহ আরো 9টি ট্রলারের জেলেদের পিটিয়ে ও কুপিয়েছে দস্যুরা। জ্বালানি রসদ সহ শিকার করা মাছ ও জাল দড়ি লুট করে নেয় তারা। এ সময় অন্তত 50 জন জেলে আহত হয়েছেন। ও মারিয়া উদ্দেশ্যে আমাকে বোর্ডে ওই লাভ দিয়ে উঠে গেছে অস্ত্র সহ। আমরা সব ইঞ্জিন রুমে চলে গেছি, এরপর তারা মালামাল নেওয়া শুরু করছে। আমাকে বাইর করে উড়ায় আর কথায় পিড়ায় আর উঠতে দেয় যে কথায় রাতে সেনা মেনা হেরা টাক শুরু করে দিয়েছে আর কয়েছে যে সুন্দরবনের দাওয়াত রয়ে গেল। আহতদের মধ্যে 17 জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর 2 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। আমাদের এখানে 13 জন চিকিৎসা নিয়েছে। 13 জনের মধ্যে একজন আছে গানশট ইনজুরি আর আরেকজনের মেজর ইনজুরি আছে। এই 2 জনকে বরিশাল পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে দস্যু দমনে যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। আমাদের মোটামুটি পরিকল্পনা আছে, আমরা
মানে সবাই একসাথে কাজ করবে এরকম, এবং কাজ করতেছে কোস্টগার্ড এবং নৌ পুলিশ বা অন্যান্য যারা আছে সমুদ্র পাহারা দেওয়ার জন্য, তারা অলরেডি তাদের কার্যক্রম চালাই যাচ্ছে। ডাকাতির ঘটনায় আহত অন্যান্য জেলেরা ভোলা ও মহিপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। ইমরান টিটু, ৭১, বরগুনা। ঈদের পর বাজারে সবজির সরবরাহ বাড়ায় স্বাভাবিক রয়েছে অধিকাংশ সবজির দাম। ঈদের চাপ সামলে কমেছে গরু আর মুরগির দামও, তবে অপরিবর্তিত রয়েছে মাছ আর খাসির দাম। বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ঈদের পর দ্বিতীয় শুক্রবার রাজধানীর বাজার ফিরেছে আগের রূপে। ক্রেতা বিক্রেতার ভিড়ে লোকারণ্য মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার কিছুটা স্বাভাবিক, তবে মৌসুমের শেষ হওয়ায় দাম বেড়েছে ফুলকপি, ব্রকলি আর শিমের। অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দাম। দরদাম আমারও অত বেশি মনে হয় নাই, মোটামুটি সহনশীল লেভেলের আছে। মাছ মাংসের দামও খুব একটা কম তা না, সবজির দাম কিছুটা কম। দামের তারতম্য মোটামুটি একই লেভেলে আছে, খুব বেশি তারতম্য দেখি। জিনিসের দাম বাড়ছে, এখন ফুলকপি, ব্রকলি এটার সিজন শেষ, এখন এটা একটু দাম বেশি। সিমের সিজন শেষ, এটার দাম এখন বেশি। যেটা আপনার নতুন এখন সিজনাল, এটার দাম কমতেছে, আর যেটা সিজন গেছে গা ওটার দাম একটু বাড়তেছে। এদিকে মাছের বাজার সামান্য চড়া থাকলেও কমেছে মুরগি ও গরুর দাম। অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের বাজার। তো ঈদের আগে বেশি ছিল, এখন কমছে ঈদের থেকে। আগে ধরেন কেউ 850 বেচছে, 800 বেচছে, এখন 80 টাকা। না মাত্র 800 টাকা বলতেছিল। 780? আচ্ছা, তাহলে আপনি আসাতে 20 টাকা কমলো। গত সপ্তাহে 200 টাকার উপরে ছিল ব্রয়লার, আর সোনালি ছিল 300 টাকা। আজকে 270টা বেচতেছি, বুঝছেন। পোলট্রি 180 বেচতেছি, আর দেশি বেচতেছি 650। অন্যদিকে কেজিতে 2 থেকে 5 টাকা করে বেড়েছে প্রায় সব চালের দাম। চেঞ্জটা গত সপ্তাহের মতোই একই রকম। গত সপ্তাহে একটু কম ছিল, এই সপ্তাহে একটু বেশি। বাজারের অবস্থা আবার একটু স্বাভাবিকের থেকে ঊর্ধ্বগতি, এটাই ব্যাপার। যেমন তেল কিনলাম একটা, এই তেল এখন যেটা আছে এটা আরও 15 টাকা করে বেড়ে যাচ্ছে। অন্যগুলো আমরা মোটামুটি ঠিক আছে, খালি মিনিকেটের দামটা বেশি। আর এই সপ্তাহে নাজির শাল, পাইজাম এগুলোর দাম বাড়ছে, দাম কমই ছিল, মোটামুটি 2 টাকা করে বাড়ছে গত সপ্তাহ থেকে। তেল হঠাৎ করে রোজার মাসে, একটা রোজার মাসে দেখা যাচ্ছে যে আমাদেরকে ক্রাইসিসের মধ্যে রাখছে, পরে যাই হোক স্বাভাবিক হইলো, এখন আবার তেল নাই। তবে বাজার মনিটরিংয়ের পাশাপাশি অবৈধ মজুদ বন্ধ করা গেলে বাজারে আরও স্বস্তি আসবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতা সবাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। ঈদের আমেজ কাটতে না কাটতেই রাজধানীর বাইরে নিত্যপণ্যের বাজারে দাম তরতর করে বাড়ছে। এই সময় ইলিশ ধরা নিষিদ্ধ, বাজারে মজুত করা যে ইলিশ বিক্রি হচ্ছে তার দামও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। দাম বেড়েছে সবজিরও। বিক্রেতারা বলছেন চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় বাড়তি দাম। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদের পর থেকে চট্টগ্রামের সবজির দাম বাড়ছেই। পহেলা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তির পাচন রান্নায় সবজির চাহিদা থাকায় বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। কাঁকরোল 160, বরবটি 100, ঝিঙ্গা 120, পটল 100 টাকায় বিক্রি হচ্ছে। চলছে ইলিশ ধরার নিষিদ্ধ সময়। এ সময় বাজারে বিক্রি হয় মজুত করা ইলিশ, যে কারণে দাম একটু বেশি থাকে। আর পহেলা বৈশাখ সামনে আসায় সেই দাম এক লাফে বেড়েছে কেজিতে 200 থেকে 300 টাকা। অন্যান্য মাছের দামও কেজিতে বাড়তি 50 থেকে 100 টাকা। ইলিশ মাছ চলতেছে 1300 টাকা, আর বড় সাইজটা 1500-1600 টাকা। রূপচাঁদা আগে বেচতাম আমরা 700-800, এখন রূপচাঁদা চলতেছে 1000। পহেলা বৈশাখকে সামনে রেখে মানিকগঞ্জে বেড়েছে ইলিশের চাহিদা। বাজার ঘুরে দেখা গেছে যে ইলিশ 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছিল, দাম বেড়ে সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এছাড়া মাঝারি সাইজের 900 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকায়। পয়লা বৈশাখের আগে আর কি, তখন একটু দাম একটু ভালো কম ছিল। মাঝারি সাইজ এটা ছিল 900, এটা উনি 800 টাকা চাচ্ছে, আর বড়টা তো 1000-এর উপরে আছে। বৈশাখী থেকে বৈশাখী ইলিশের দাম ধরে আছে, দাম স্বাভাবিকভাবে ঠিকই আছে। বরিশালে আলু ও মিষ্টি কুমড়া ছাড়া অন্যান্য সবজির দাম বেড়েছে। ইলিশের আড়তে কোনো ইলিশই দেখা যায়নি। বরিশালের বাজারে বেড়েছে চালের দাম। পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ আগে ছিল 30-32 টাকা, পাইকারি 37-38। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে মহানগরের বিভিন্ন কাঁচা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা।
বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। অন্যান্য সবজির মধ্যে পটল 80 টাকা, বেগুন 70 টাকা, করলা 60 ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকায়। আগের তুলনায় একটু বাড়তি, আর সবজিটা আগের মতোই দাম বাড়তি দিকে আছে। ঈদের পরে ফরিদপুরের হাটবাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে করলা, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়। বেশিরভাগ বাজারে গেল সপ্তাহের তুলনায় 20 টাকা কমে ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 190 টাকায়। তবে দেশি মুরগি আগের বাড়তি দাম 630 থেকে 640 টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। হাসিবা আলী বর্ণা, ৭১। দেশের বাইরের খবর। বিশ্বের বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আগামী 3 মাসের জন্য স্থগিত করা হলেও এই তালিকা থেকে বাদ পড়েছে চীন। বৃহস্পতিবার চীনের শুল্কের পরিমাণ বাড়িয়ে 145% করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের এক নথিতে দেখা যায় চীনের উপর ওয়াশিংটন শুল্ক বাড়িয়ে একেবারে 145% করেছে। এর আগে চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক বাড়িয়ে 125% করা হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম দফায় 125% করা হলেও হোয়াইট হাউসের নথিতে চীনা পণ্যের মার্কিন আমদানির উপর পূর্বের আরোপিত অতিরিক্ত আরও 20% জুড়ে দিয়েছে। এর ফলে চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হার 145% পৌঁছেছে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ট্রাম্প যদি তার এই অপমানজনক শুল্ক নীতি জারি রাখেন তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। ওমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শনিবার আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনার আগেই ট্রাম্প বলেছেন, আলোচনায় কোনো চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন তিনি, আর ইসরায়েল সামনে থেকে নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে শনিবার ঐতিহাসিক আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই আলোচনায় অংশ নেবেন। তবে এই আলোচনার আগ মুহূর্তেই ইরানের উপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরানের কাছে যুক্তরাষ্ট্র বেশি কিছু চায় না, তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না। আর তেহরান এতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি। ইসরায়েল এই সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে বলে জানান ট্রাম্প। যদি সামরিক শক্তির প্রয়োজন হয় তাহলে আমরা তা অবশ্যই ব্যবহার করব, আর অবশ্যই ইসরায়েল এতে নেতৃত্ব দেবে। যদিও আমাদের কেউ নেতৃত্ব দেয় না, তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে হবে এই আলোচনা। তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে। আমরা নিজেদের অর্জন থেকে এক চুলো পিছিয়ে যাব না। এদিকে বিশ্লেষকদের মতে পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনায় আরাঘচির লক্ষ্য থাকবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি। আর বাইডেন যেসব যুদ্ধ থামাতে পারেননি সেগুলো সমাপ্তির যে লক্ষ্য ট্রাম্পের রয়েছে সেগুলো অর্জন করার চ্যালেঞ্জ থাকবে উইটকফের সামনে। গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেছিলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে ইরান মহা বিপদে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর কয়েক ঘন্টা পর তেহরান নিশ্চিত করে ওমানে তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে। তবে তারা এটাকে পরোক্ষ আলোচনা বলে উল্লেখ করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।
ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রের কারাদণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া অন্তত 107 শিক্ষার্থীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। 19 মার্চ দুর্নীতির অভিযোগে মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এ সময় 300 জনেরও বেশি শিক্ষার্থী সহ প্রায় 2000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী ব্যক্তিত্ব ইমামোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সে সময় বিক্ষোভকারীদের দমনে দেশটির নিরাপত্তা বাহিনী জলকামান, মরিচের স্প্রে এবং রাবার বুলেট ব্যবহার করে, যার নিন্দা জানিয়েছিল ইউরোপীয় কাউন্সিল। ইমামোগলুকে গ্রেফতারকে কেন্দ্র করে বহু মানুষ ব্যালট বাক্সের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় 1,50,00,000 ভোটার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী হিসেবে ইমামোগলুকে সমর্থন করেছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তর।